আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। ভাদ্র মাস এলেই যেমন একটা প্রাণী রাস্তায় পাগলের মতো আচরণ করে, তেমনি বাংলাদেশে জুলাই আসলেই এই গত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে কিছু জঙ্গি ছানা একেবারে পাগলের মতো আচরণ শুরু করে দেয়। তো এবার এই জুলাই মাসেও এনসিপি নামক জামাতে ইসলামের একটা বি টিম, তারা সারা দেশব্যাপী জুলাই কর্মসূচি ঘোষণা করেছে এবং তার অংশ হিসেবে আমরা দেখলাম যে গতকাল সাভারে তাদের অন্যতম কর্মসূচিতে ব্যাপক গন্ডগোল হয়েছে, বোমাবাজি হয়েছে। অনেকেই বলছে এই বোমাবাজিটা নাকি সাজানো নাটক। গত বছর এই জুলাই মাসেই এনসিপি নামক এই জামাতি বি টিমটার পদযাত্রার খবর পেয়েছিলাম। আপনারা জানেন যে গত বছর 16ই জুলাই গোপালগঞ্জে যে নারকীয় গণহত্যাটি সংগঠিত হয়েছিল এবং যে গণহত্যাটি সংগঠিত হয়েছিল মূলত যশোর ডিভিশনের জিওসির নেতৃত্বে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার খান যে বিষয়টির ব্যাপারে সম্যক অবহিত ছিলেন এবং সেই গোপালগঞ্জ থেকে এমন ভাবে তারা পালিয়েছিলেন যে এবার যখন তারা কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই মাস ব্যাপী, সেইখানে কিন্তু গোপালগঞ্জ নেই। সবাই তাদের বলেছে যে যেখানেই যাও বাবা সমস্যা নাই, গোপালগঞ্জ গেলে তোমাদের নিরাপত্তা আমরা কেউ দিতে পারবো না। তো সাভারে কালকে কেন বোমাবাজি হলো? সাভার তো একটা নিরীহ জায়গা। স্পষ্ট ভাবে আমরা দেখছি যে এনসিপি সেখানে উপস্থিত যারা ছিলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তার মানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং তারপরেই দেখলাম যে সেখানে বোমাবাজি শুরু হয়ে গেছে এবং এই বোমাবাজির ফলে সবাই পালিয়ে গেছে। যখন বোমাবাজি হচ্ছে সবাই পালিয়ে গেছে, তখন স্টেজে ওই টোকাই সার্জিস আলম তিনি আবার বলছেন যে একটা মানে কি এই নাহিদ ইসলাম আসছেন, এই সেই নাহিদ ইসলাম যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হয়েছিল এবং ডক্টর ইউনূসের বিশেষ অনুরোধে জেনারেল ওয়াকার খানের হস্তক্ষেপে যাকে এমপি নির্বাচিত করা হয়েছিল, সেই জনপ্রত্যাখ্যাত এনসিপির প্রধান নাহিদ ইসলামকে নিয়ে দেখলাম যে সার্জিস আলম বেশ বড় বড় কথা বলছেন। তো এইখানে কেন এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব হলো, কেন বোমাবাজি হলো, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের ব্যাখ্যা আমরা পাচ্ছি। তার মধ্যে একটা হলো যে এই পুরো বিষয়টা একটা নাটক। এই নাটকটার কারণে করা হয়েছে যে এই পদযাত্রা কর্মসূচির আগে এনসিপি চেয়েছিল যে তাদের আর্মি প্রোটেকশন দেওয়া হোক, পুলিশ প্রোটেকশন দেওয়া হোক, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি দেওয়া সম্ভব নয়। সুতরাং তারা একটা ক্রাইসিস তৈরি করেছে, যে ক্রাইসিসের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে তাদের সিকিউরিটি অ্যাট রিস্ক। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যেন আর্মি পুলিশ দেয়। এখানে আরেকটা ভিডিও ক্লিপ দেখেন। এই ভিডিও ক্লিপে কিন্তু পুলিশকে দোষারোপ করা হচ্ছে বোমাবাজির আগে নাকি সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং বলছে যে ক্ষমতাসীনদের একটা ওয়ার্ড বা একটা ছোটখাটো লেভেল পর্যায়ের নেতা আসলেও যেখানে এত প্রোটেকশন দেওয়া হয়, যেখানে বিদ্যুৎ থাকে, সেখানে এনসিপির মতো এত বিশাল একটা রাজনৈতিক দলের প্রোগ্রামের আগে কি করে বিদ্যুৎ চলে যায়। আমি একটু খোঁজ নিয়ে দেখেছি আমাদের যে নিউজ টিম আছে বাংলাদেশে, যে একটা বিষয় একটু বলে নিই যে এই এনসিপির এই বিশাল মহাসমাবেশে লোক সংখ্যা কিন্তু ছিল খুবই কম। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে কি ব্যাপার, তাদের সাংগঠনিক অবস্থা এরকম কেন? জামাত বা শিবির কি তাদের আর সমাবেশে লোক সাপ্লাই দিচ্ছে না? এই লোক সাপ্লাইয়ের ব্যাপারে তারা একটা ব্যবস্থা নিয়েছিল যে সাভারে আপনারা জানেন অনেক গার্মেন্টস কোম্পানি রয়েছে, সেই গার্মেন্টস কোম্পানির শ্রমিকদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কয়েকজন গার্মেন্টস কোম্পানির মালিকের সাথে কথা বলেছিল এবং 2-1 মালিক কথা দিয়েছিলেন যে তাদের শ্রমিকরা এই সমাবেশে যোগ দেবেন। কিন্তু শ্রমিকরা সমাবেশে যোগ দেওয়ার আগে তাদের শিফটের বিষয় আছে, সেই শিফট শেষ করে তারা সমাবেশে যোগ দেবেন। তো এটি করতে গিয়ে যেটা হয়েছে যে ঠিক সময় তারা আসেনি, একটু দেরি হয়ে গেছে। এদিকে এই সমাবেশের ব্যাপারে যে পুলিশের কাছে, প্রশাসনের কাছে যে টাইম লাইনটা দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা ছিল এবং বিদ্যুতের লোডশেডিংটা এমন ভাবে প্ল্যান করা ছিল যে সমাবেশ শেষ হবে, তারপর লোডশেডিং হবে। কিন্তু সমাবেশ সময় মতো শুরু হয়নি, স্বভাবতই সমাবেশ দেরি হয়েছে। আবার গার্মেন্টস এর লোকজন যে পরিমাণ আসার কথা ছিল তারা আসেনি। সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা পড়ে গেছে। সুতরাং
লোডশেডিং প্ল্যান হয়েছে। এখন সার্জিস আলম বলছেন যে এটা ইচ্ছা করে হয়েছে, এবং এত বড় বড় নেতারা সেখানে আসছেন, কেন তারা তেমন সম্মান পাননি, রিসেপশন পাননি, পুলিশ কেন কেয়ার করেনি? কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, যখন তারা ঢাকা থেকে রওনা দিয়েছে তখন থেকেই পুলিশ কিন্তু তাদের প্রোটেকশন দিয়ে সমাবেশ স্থলে এসেছে। সুতরাং এখন আপনি যদি নিজেরাই প্ল্যান করেন, হয় নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এটা হয়েছে, অথবা নিজেরা পুরোটাই একটা নাটক সাজিয়েছেন যাতে দেশবাসীর সহানুভূতি পাওয়া যায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু দেশবাসীর সহানুভূতি যেটা আশা করেছিল সেটা এখন এমন ভাবে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা 2024 সালের জুলাই মাসে যে কাজটা করেছিল, তারা মনে করছে যে এখনো তাদের সেই গ্রহণযোগ্যতাটা দেশের মানুষের কাছে আছে। কিন্তু দেশের মানুষ যে তাদের প্রতারণাটা ধরে ফেলেছে, তারা যে জামাত শিবিরেরই একটা বি টিম, এটা এখন সবকিছু খুব ওপেন। সো স্বাভাবিকভাবেই এখন আর তাদের আগের মতো বেল নাই। এখন লোকজন হাসাহাসি করতেছে যে এই একটা পরিকল্পিত নাটক, যে নাটকটা সম্পূর্ণ ফ্লপ করেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। গণতন্ত্র হইল কি না হইল, বাংলাদেশের 18-20 কোটি মানুষ জামাতের নিষ্পেষণে ধ্বংস হয়ে গেল কি না গেল, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই এসে যায় না। জামাতের আমির শফিকুর রহমান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের খুব পরীক্ষিত বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু কি শত্রু, এটা মোটামুটি আমাদের সবার কিছু না কিছু ধারণা আছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাতের বন্ধু, নাকি জামাতের শত্রু, নাকি তারা পরস্পরের সহযোগী, নাকি তারা পরস্পরের শত্রু। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের যে জামাত, এর যে বহুরূপী চরিত্র এবং জামাত যে নিজের যেটা উদ্দেশ্য সেইটা হাসিলের জন্য যে কোনো কর্মে নিয়োজিত হতে পারে, সে সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা কাজ করে না তা বলবো না, কাজ করে। কিন্তু জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এই প্রতিটা দল যেহেতু বাংলাদেশে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, সে কারণে এই সচেতনতা সত্যিকার অর্থে একটা উপলব্ধির বাইরে গিয়ে জামাতকে প্রতিহত করার কাজে ব্যবহার করা সম্ভব হয় না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, বিএনপি ছড়িয়েছে, আওয়ামী লীগ ছড়িয়েছে, জামাত ছড়িয়েছে, হেফাজত ছড়িয়েছে, জাতীয় পার্টি ছড়িয়েছে। মোটা দাগে ডান বা বাংলাদেশের সব দল কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানোতে কম বেশি কন্ট্রিবিউট করেছে। কোনো দল পাওয়া যাবে না বাংলাদেশে যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোতে কোনো ভূমিকা রাখেনি। কিন্তু ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোর একমাত্র আপনার লুজার হলো আওয়ামী লীগ। ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে সবাই লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে অবশ্যই সচেতন ভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, তাহলে আওয়ামী লীগকে অবশ্যই সচেতন ভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানো থেকে বিরত তো থাকা উচিত, উপরন্তু উল্টো কাজটা করা উচিত, তা নয় কি? কিন্তু আওয়ামী লীগ কি আপনার প্রজ্ঞার দিক থেকে সে সক্ষমতা রাখে? সেই প্রজ্ঞাটা আওয়ামী লীগের তৈরি করা জরুরি। কিন্তু আমার আলোচনাটা হলো যে জামাত আর মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি বন্ধু না শত্রু? আচ্ছা, বন্ধু এবং শত্রুর আলোচনায় প্রবেশ করার আগে জামাতের কয়েকটা হিপোক্রিসি, যেটা আবার মোটামুটি বাংলাদেশের মানুষের সামনে পরিচিতি পেয়েছে, সেটা একটু তুলে ধরা যাক। দেখুন, জামাতের প্রকৃত বন্ধু, জামাত যাদের রাজনীতি অনুসরণ করে, জামাত যে পথে সাফল্য পেতে চায়, সেটা হলো পুরোপুরি ইরানিয়ান মডেল। ইরানে বর্তমানে যে শাসক গোষ্ঠী আছে, যদিও তারা শিয়া, জামাত কিন্তু তাদেরকে অনুসরণ করে। এইটা বাংলাদেশের খুব কম মানুষ কিন্তু জানে। আমার মনে হচ্ছে জানে, এটা অন্তত পাবলিক ডোমেনে আলোচনায় আমরা দেখি না। অথচ জামাতের কার্যক্রম, চাতুর্য, এগুলো সবকিছু জামাতের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে, যেমন ধরেন মিশরের ব্রাদারহুড কিংবা পাকিস্তানের জামাত, এই দুইটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জামাতের কার্যক্রম অনেক বেশি চাতুর্যপূর্ণ। কিছুটা আপনার এরদোগানের পার্টির সাথে মিল আছে, কিন্তু অনেক বেশি মিল আছে ইরানের শাসক গোষ্ঠীর কৌশলের সাথে। তাহলে স্বাভাবিকভাবে ইরান হওয়া উচিত জামাতের প্রেমিক বাংলাদেশে। সে প্রেম কিন্তু আছেও, কিন্তু জামাত এমন একটা সংগঠন যার কাছে প্রেম, প্রীতি এগুলো আসলে কোনো বিষয় না, আবেগ অনুভূতিও কোনো বিষয় না। বিষয় হলো যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। জামাত ইসলাম কায়েম করতে চায়, কিন্তু সে মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় না গেলে সে ইসলাম কায়েম করতে পারবে না। আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনি যদি জামাতের সবাইকে কন্ডিশন দেন যে তোমরা হিন্দু হয়ে যাও, সে হিন্দু হয়ে যাবে।
সবাইকে যদি আপনি কন্ডিশন দেন তোমরা খ্রিস্টান হয়ে যাও, সে খ্রিস্টান হয়ে যাবে। সবাইকে যদি আপনি কন্ডিশন দেন যে তোমরা ইহুদি হয়ে যাও, সে ইহুদি হয়ে যাবে। মনে মনে হবে না, উপর থেকে হবে। একমাত্র ক্ষমতায় আসার পর সে তার আসল চেহারা দেখাবে, এটা হলো তার পরিকল্পনা। ফলে জামাত একই সাথে আপনি দেখবেন যে ইরানেও যাচ্ছে খামিনির জানাজা করতে, আবার যুক্তরাষ্ট্রকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যে দক্ষিণ প্লাজায় যেটা করলো মার্কিন রাষ্ট্রদূত, তাদের যে স্বাধীনতা দিবস পালন করলো বা জাতীয় দিবস, সেখানে গিয়ে কিন্তু জামাতের শফিক এই কথা বলেছে। এইভাবে আমরা জামাতের শত শত আপনার সঠতা, হিপোক্রিসি যা যা বলেন এগুলো কিন্তু আমরা দেখাতে পারি। কিন্তু বাংলাদেশের মানুষ ওই একই কথা, যে তার সচেতনতা, সে বোঝে জিনিসটা, কিন্তু তার ঊর্ধ্বে উঠতে পারে না। ঊর্ধ্বে উঠে জামাতের ক্ষতি থেকে দেশকে রক্ষা করার জন্য সে আওয়ামী লীগও পারে না, বিএনপিও পারে না, কেউ পারে না। কারণ হলো এরা সবাই আবার জামাতের যে গভীর অর্জন, যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়িয়ে দেয়া, যেটাতে বিএনপি ওপেনলি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ নিশ্চুপ ভাবে অংশগ্রহণ করে, সেটা দ্বারা আবার সবাই কিন্তু আপনার প্রভাবিত। এগুলো ঠিক আছে, কিন্তু জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু? জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করে? মোটেও বন্ধু মনে করে না। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে মানুষই মনে করে না। জামাতও মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ মনে করে না। জামাত যেই বিশ্বাস নিয়ে চলে, সেখানে তো মুসলমান ছাড়া অন্য মুসলমানকে মানুষ মনে করার কোনো কারণ নাই। সেই জায়গায় তাদের হাদিস কোরআনের আয়াত সব আছে, সেই তর্কে আমি যাচ্ছি না, সেই মানে সে আলোচনা এটা নয়। জামাত মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ মনে করে না, অর্থাৎ মার্কিন এই ইহুদি নাসারাদের। আবার ইহুদি নাসারাও কিন্তু জামাতকে মানুষ মনে করে না। জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসী মনে করে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের মতো দলগুলোকে আপনার পৃষ্ঠপোষকতা দেয় তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করার জন্য। তারা এই ভেবে দেয় যে এই ধরনের জামাত জাতীয় যেই পদার্থটা আছে, এই পদার্থটা বাংলাদেশের কাছে যত শক্তিশালী হোক, সে বাংলাদেশের আপনার স্বাধীনতা যুদ্ধের সময় আপনার পরাজিত হিসাবে দলিলে স্বাক্ষর করে কিন্তু 2026 এসে 75 সিটের সংসদে বসে যেতে পারে। বাংলাদেশে সে বহু ক্ষমতাশালী একটা সংগঠন ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কিছুই মনে করে না। উদাহরণটা কি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের যে আফগানিস্তানের যে সরকার ছিল, সোভিয়েত সমর্থিত বলেন বা সোভিয়েতের সরকারি বলা যায় একটা সময় পর্যন্ত, তাদেরকে পরাজিত করার জন্য আপনার পাকিস্তানের সহযোগিতায় সারা পৃথিবী থেকে কিন্তু আপনার মুজাহিদিন নামে জঙ্গি এবং সন্ত্রাসী সংগ্রহ করে সেগুলো সোভিয়েত সরকারের বিরুদ্ধে কিন্তু তারা লেলিয়ে দিয়েছিল। এই লেলিয়ে দেওয়ার পরে রাশিয়া এই ইসলামিক জঙ্গিদের সম্পর্কে একটা ভয়াবহ শিক্ষা গ্রহণ করেছে, পরিষ্কার শিক্ষা। সেই শিক্ষাটা কি? সোভিয়েত ইউনিয়ন তো আফগানিস্তানে তো মার্কিনীদের কাছে বা এই জঙ্গিদের কাছে রাশিয়া তো পরাজিত হয়েছে, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া 89 সাল 91 92 এসবের দিকে। কিন্তু প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার ওই এলাকায়, তারা কিন্তু ওই অভিজ্ঞতাটা আপনার খুব ভালোভাবে মনে রেখেছে। রাখার কারণে আজ পর্যন্ত রাশিয়াতে আপনি তারা চেচনিয়া নামে তাদের যে আপনার প্রদেশ আছে, সেখানে জঙ্গিদের কিভাবে রাশিয়া নির্মূল করেছে, এইটা যারা জানেন না তারা জেনে নিয়ে, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অর্থাৎ প্রেসিডেন্ট পুতিন দেখেন ইরানের বন্ধু, যেখানে যেখানে অনেক কিছুর বন্ধু কিন্তু রাশিয়া, তাই না? কিন্তু রাশিয়া নামক ভূখণ্ডে ইসলামিক জঙ্গি অর্থাৎ জামাত যাকে মনে করা হয়, তাকে কড়া ব্যবস্থা কি? সোজা গুলি করে মেরে ফেলা। আর কোন ধরনের ব্যবস্থা কিন্তু পুতিন সাহেব এখানে যায় না। একই ব্যবস্থা কিন্তু মার্কিনীরাও করে। মার্কিনীরা দেখেছে যে এই জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করা যায়, এদেরকে যে কোনো সময় মেরে ফেলা যায়, এবং মেরে ফেলাতে ওরা অতদিন তো প্রথম দিকে মেরে ফেলার দরকার কি, এইরকম একটা ভাবসাব ছিল ওদের, যে এই চিড়িয়াগুলো তো আমাদের ক্ষতি করতে পারবে না, রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারবে না, এই কনফিডেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। কিন্তু বিন লাদেন এবং তার সহযোগীরা দেখলো, যারা আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুট হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, তারা দেখলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মানুষ মনে করে না, গা জ্বলে না। আপনাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটাতে পারে, তারপর আপনাকে মানুষ মনে করে না, সন্ত্রাসী মনে করে, আপনার গা জ্বলবে না? ঠিক এই গা জ্বালাটা ছিল বিন লাদেনের। বিন লাদেন তখন কি করলো? সে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনা করলো। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনা কি? সে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টা বিল্ডিং উড়িয়ে দিল নিউ ইয়র্কে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার একেবারে সম্পূর্ণ একটা অহংকারের চিহ্ন ছিল।
যেমন আমাদের সংসদের দক্ষিণ প্লাজা আমাদের অহংকারের চিহ্ন, যেখানে এখন মার্কিনীরা তাদের জাতীয় দিবস পালন করে। বিন লাদেন ওই দুটা উড়িয়ে দিল বিমান হামলা ঘটিয়ে। এখন বিন লাদেন তো যত আপনার কাছে যত সম্মানের মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, আমার এই ভিডিওগুলো যারা শুনছেন তাদের বেশিরভাগের কাছে তো বিন লাদেন হিরো এবং আপনার অনেক ভালোবাসার মানুষ। এটাও কিন্তু হতো না যদি আমাদের 1971 সালের 16 ডিসেম্বর থেকে জামাতের ওই হিন্দু ঘৃণা ভারত ঘৃণা প্রোগ্রামটা সাকসেসফুল না হতো। তাহলে আপনি কিন্তু বিন লাদেনকে এখন যেভাবে আপনি আপনার প্রেমিক বন্ধু ভাবছেন সেটা ভাবতেন না। যাই হোক, এখন বিন লাদেন তো একজন সন্ত্রাসী, আত্মঘাতী সন্ত্রাসী। আত্মঘাতী সন্ত্রাসী প্রথমে ছিল না, পরে হয়েছে। সন্ত্রাসী যদি হয়ে যান, আপনি যদি মুজাহিদিন হয়ে যান, আপনার চিন্তার সীমাবদ্ধতা থাকবে। আপনি ভাববেন যে আমি কায়দা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে পারবো, তাদেরকে ধ্বংস করে ফেলতে পারবো, এবং বিন লাদেনের সকল সহযোগী সেটা মনে করে। বিন লাদেন এই দুইটা বিল্ডিং উড়িয়ে দেওয়ার পরে কি হয়েছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। কাদের উপর হামলা চালিয়েছে? যেই তালিবানকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এরা বন্ধু মানে রিক্রুট করেছে, উৎপাদন করেছে, যে তালিবান এখন আবার মার্কিন আফগানিস্তানে ক্ষমতায়। বোঝেন, বিন লাদেনের ওই আঘাত মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য না করতে পেরে পুরা আফগানিস্তানের কি অদশা চালিয়েছে, কিভাবে এই তালিবান জঙ্গি এবং বিন লাদেনদের মেরেছে, পরবর্তীতে কিভাবে বিন লাদেনকে মেরেছে। শুধু তাই নয়, যেই পাকিস্তান এই জঙ্গি সংগ্রহে, জঙ্গি উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ হেল্পার ছিল, সেই পাকিস্তানকে পারভেজ মোশাররফের নেতৃত্বে হাজার হাজার জঙ্গি খতমে আমেরিকা বাধ্য করেছে। বাংলাদেশের জামাতে এই শফিক এই ইতিহাসগুলো জানে না। এই ইতিহাস জানার পরও শফিক যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে যে তার পরীক্ষিত বন্ধু, আমি জানি যে সে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছে। বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র পরীক্ষিত বন্ধু নাকি অপরীক্ষিত বন্ধু, জামাতের শফিকের সেখানে কি আসে যায়? আসে যায় যদি জামাতের বন্ধু কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শফিকের এসে যায়, তাই না? শফিক কি এই ইতিহাসটা জানে না? আজকে মোটা দাগে সকল জঙ্গি, শফিক থেকে শুরু করে, তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ততটুকু ঘৃণা করে যতটুকু ঘৃণা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্রকে করে মৃত্যুবরণ করেছে। এই জায়গায় কিন্তু আপনার ভিন্ন চিন্তা করার আসলে কোনো সুযোগ নাই, সত্যটা আপনাকে বুঝতে হবে। তারপরে শফিক এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে তারা আমাদের পরীক্ষিত বন্ধু, কেন বলে? কারণ হলো জামাতের স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্র একদিন জামাতকে বাংলাদেশের ক্ষমতায় বসালেও বসাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যা যা চায় সেটা যদি বিএনপি দ্বারা না হয়, তাহলে বিকল্প হিসাবে তো শফিকের দল থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো এগুলো কিছু মনে করে না। বাংলাদেশে গণতন্ত্র হইল কি না হইল, বাংলাদেশের 18-20 কোটি মানুষ জামাতের নিষ্পেষণে ধ্বংস হয়ে গেল কি না গেল, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই এসে যায় না। ফলে কৌশলগত কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বন্ধু, জামাত মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু। কিন্তু দেখেন, আবার জামাতের কার্যক্রমে, জামাত এবং ইসলামিক জঙ্গি মুজাহিদিন যা যা আপনি বলতে পারেন, এদের কার্যক্রমে সারা পৃথিবীর মুসলমানকে এখন কিন্তু পশ্চিমা বিশ্বের মুসলমান মানুষ মনে করে না। মুসলমান মনে করে, আদতে জঙ্গি মনে করে, সবাইকে, আমাকেও মনে করে। আপনি হয়তো বাংলাদেশের মনে করেন 10,000 কোটি টাকার মালিক, আপনি জামাতকে প্রচুর পয়সা দেন, আপনার বিশাল পেট, বিশাল দেহ, হ্যাঁ, বস্তা ভর্তি, ব্যাগ ভর্তি ডলার, আপনি আমেরিকার কোনো ইয়ে দিয়ে জানতো, এয়ারপোর্ট দিয়ে, সেখানে কিন্তু আপনাকে নাজেহাল করবে। ওরা ওই জায়গায় কিন্তু আপনাকে এক বিন্দু ছাড় দিবে না। এবং অনেক এইরকম অনেক চোরা কারবারি কোটিপতি আমাকে বলেছে যে তার নিজেকে মানুষ মনে হয় না যখন ওই অত্যাচারটা হয়। অর্থাৎ তার যখন প্যান্টের পকেট চেক করে, তার যখন বেল্ট খুলে তাকে চেক করে, তাকে যখন একটা আলাদা রুমে বসিয়ে রাখে কিছুক্ষণ, নানান প্রশ্ন করে, তার তো গা জ্বলে। আরে আমি 10,000 কোটি টাকা চুরি করেছি, আমার এত টাকা, এই যে কর্মচারী আমাকে এটা করছে, ওরা তো আমি এরকম 100 আমি কিনে ফেলতে পারি, সে মার্কিন যুক্তরাষ্ট্রের হোক কি অন্য দেশের হোক, আমাকে কি অপমানটা করছে, গা জ্বলে যায়, কিচ্ছু করতে পারে না। অর্থাৎ এই 10,000 কোটি টাকার মানুষটাকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রাণীর মতো আপনার ব্যবহার করে, মানুষের মতো ব্যবহার করে না। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এই জামাত এবং বিন লাদেন এদের কার্যক্রমে, হঠকারী কার্যক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি তার নাগরিককেও, সাদা লোকদেরও কিন্তু ওরা চেক করে। কারণ ভয় পায় কোন সাদা লোক আবার কলমা পড়ে এই ঘটনা ঘটিয়ে দিতে পারে, হ্যাঁ, পকেটে কিছু একটা নিয়ে এয়ারপোর্টটা উড়িয়ে দিতে পারে। সে সবাইকে চেক করে, কাউকে কিন্তু চেক করতে আপনার কুণ্ঠাবোধ করে না। কিন্তু মুসলমান পেলে সে কিন্তু নজরটা তার ভিন্ন হয়ে যায়। আপনি জামাত প্রেমিক হবেন, পৃথিবীর সাথে আপনার এখন সম্পর্কটা এটা হয়ে গেছে। মোটা দাগে আসলে সারা বিশ্বের মুসলমানদের অমুসলিম জনসংখ্যা সন্ত্রাসী হিসাবে মনে করে। আপনি যতই মনে করেন যে আপনি হ্যাঁ লাট সাহেব হয়েছেন, প্রিন্স হয়েছেন, সৌদি প্রিন্স, জানে যে এটা একটা পোটেনশিয়াল সন্ত্রাসী। সন্ত্রাসী এখন না, সে পোটেনশিয়াল সন্ত্রাসী, যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ টুইন টাওয়ার যারা ওইখানে যারা বিমান ঢুকিয়ে দিয়েছিল ওগুলো সব বেশিরভাগ সৌদি ছিল, সৌদি নাগরিক। এরপরে আর কি বুঝতে অসুবিধা থাকে যে জামাত আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই কেউ কারো বন্ধু না। জামাতের বন্ধু হলো ইরানের শাসক গোষ্ঠী,
জামাতের বন্ধু হলো আফগানিস্তানের তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বন্ধু নয়। জামাতও সেটা জানে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা জানে। জামাত ভাবে তার স্বার্থ হাসিলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সহযোগিতা করতে পারে, সেটা হলো বাংলাদেশের ক্ষমতায় বসানো। আর মার্কিন যুক্তরাষ্ট্র ভাবে যে এইসব সন্ত্রাসীকে মেরে ফেলা তো আমার জন্য এক দুইয়ের ব্যাপার, বাংলাদেশে মারবো, যে যে আফগানিস্তানে মারবো, পাকিস্তানে মারবো, যে কোনো দেশে বিমান হামলা করে মেরে ফেলবো। এই হলো আসলে তাদের মধ্যে পারস্পরিক আপনার ভেতরের সম্পর্ক। বাইরের সম্পর্ক আপনি স্বার্থ দিয়ে বিচার করতে পারেন, কিন্তু ভেতরের সম্পর্ক কিন্তু জামাতের দৃষ্টিতে তো মুসলমান ছাড়া আর কেউই মানে নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ, এটা জামাতের বিশ্বাস। আর মার্কিন যুক্তরাষ্ট্র এদের সবাইকে সন্ত্রাসী মনে করে, মোটা দাগে সব মুসলমানকে সন্ত্রাসী মনে করে। আর এই পুরো বিপর্যয়ের জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায় দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ দায়টা জামাতের মনে করি, বিন লাদেনদের মনে করি। কথা বলবো গতকালকে যে সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার যে ঘটনা বা খবর সেটিকে ধরে। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় বেরিয়ে এসছে। সেই বিষয়টি হলো এমনটা, আপনারা যারা শুনছেন বা যারা ইতিমধ্যেই জানেন, জেনেছেন হয়তো, এনসিপি যেই সমাবেশে সেখানে আয়োজন করেছিল এবং এই সমাবেশের আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা বারবার কথা বলেছিলেন, যোগাযোগ করেছিলেন সাভারের এসপি শামীমা পারভীনের সঙ্গে। এবং এই শামীমা পারভীন হচ্ছেন নিজে একসময় ছাত্র রাজনীতি করতেন, ছাত্র দলের নেত্রী ছিলেন, পাশাপাশি তার স্বামী বর্তমানে খুলনা থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। তো এই যে বিএনপি নেতার এবং বিএনপির এখনকার এমপির স্ত্রী, নিজে আবার সাবেক ছাত্রদল নেত্রী, সেই শামীমা পারভীন এই সাভারকে ব্যবহার করে তিনি এনসিপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাভারের এই সমাবেশটা যাতে ব্যাপকভাবে আলোচিত হয়, ফোকাসড হয় এবং এইখানে অন্ততপক্ষে এমন কোনো একটা ঘটনা তারা তৈরি করতে পারেন যা নিয়ে এনসিপি আরো জোরালোভাবে মাঠ গরম করতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই যে বোমা ফাটানোর যে নাটকটি সেটি আসলে মঞ্চস্থ হয়েছে। কেন নাটক বললাম? সাভারের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে আজকে সকাল থেকে